বেসিক্যালি হাইপোথাইরয়েড মানে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি, সেখান থেকে থাইরয়েড হরমোন নিঃসরণের ক্ষমতাকে কমে যাওয়াটা কি আমরা হাইপোথাইরয়েডিজম বলি। তার মানে গ্ল্যান্ডটা হাইপো পারফিউশন করছে, হাইপো ফাংশন করছে, এবং থাইরয়েড হরমোন যতটা পরিমাণে বেরোনোর কথা ততটা কিন্তু বেরোচ্ছে না। সেই কথাটা কি অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম বলা হয়। এবার এই হাইপোথাইরয়েডিজম রোগটা কিন্তু নানা রকম উপসর্গের সঙ্গে আসে এবং একটা ভেগ প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। অনেকে হয়তো জানেনই না যে তাদের হাইপোথাইরয়েডিজম আছে। ফলে এই রোগটা ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে এবং উপসর্গগুলোকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। একদম, অনেক ক্ষেত্রে হয় মানুষ হয়তো তার নিয়মিত নিত্যদিনের যে জার্নি বা কাজ তার ভিতরে আছেন, হঠাৎ করে একটা বিষয় হচ্ছে তার কিছু সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা। তো শারীরিক কন্ডিশন গুলো দেখলেই তো মানুষ তখন বুঝতে পারেন যে তাহলে বোধহয় আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। মানে কোন স্টেজে কোন মুহূর্তে গিয়ে, যদি এটা আমরা তো রেগুলার ইউজ মানে একেবারেই আমরা কিন্তু রেগুলার যে টেস্ট করা, পরীক্ষা নিরীক্ষা করা সেগুলো আমরা করি না, কিন্তু আপনারা বলেন, আপনারা ডক্টররা বলে থাকেন যে অ্যাটলিস্ট 6 মাস অন্তর অন্তর কিছু টেস্ট দরকার, যেগুলো আমাদের কিন্তু রেগুলারলি ফলো আপ করা উচিত। সেটা যেহেতু করি না, সুতরাং হঠাৎ করে একটি পেশেন্টের এই ধরনের সমস্যা হলে কি ধরনের সমস্যা তিনি ফেস করবেন শারীরিক দিক থেকে? ইউজুয়ালি হাইপোথাইরয়েডিজমের যে সিমটমগুলো সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খুব ভেগ হয়, যেগুলো কিন্তু চট করে সাধারণভাবে বোঝা যায় না। বাট তবুও আমরা বলে থাকি যে ফ্যামিলিতে যদি কারোর এই ধরনের প্রবণতা থেকে থাকে, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা তাদের মা বাবার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে অফস্প্রিং বা ফ্যামিলি মেম্বারদের এই ধরনের সমস্যা হওয়া কিন্তু অনেকাংশেই সম্ভব। জেনেটিক দিকটা একটা বড় ফ্যাক্টর। সেহেতু সেই সমস্ত মানুষদের কিন্তু একটু আগে ভাগে সচেতন হওয়াটা জরুরি। এছাড়া হাইপোথাইরয়েডিজমের অনেকগুলো সিমটম হয়, যার মধ্যে যেগুলো কমনলি আমরা ফেস করি তার মধ্যে একটা হচ্ছে যে ল্যাথার্জি। আমাদের কোনো কিছুতে করতে ভাল লাগছে না, আমাদের খুব দুর্বলতা লাগছে। অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে তাদের হয়তো শরীরে ভিটামিনসের অভাব বা তাদের হয়তো অনেক এক্সট্রা কাজের প্রেশার পড়ে যাচ্ছে, তার জন্য হয়তো এই ল্যাথার্জি। বাট হাইপোথাইরয়েডিজম ম্যাক্সিমাম পেশেন্ট যারা, তারা কিন্তু এই ল্যাথার্জিতে ভোগেন। এছাড়া হাইপোথাইরয়েডিজমের যেটা আরেকটা সিমটম খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেকে খেয়াল করে থাকেন এবং যার জন্য আমাদের কাছে আসেন, যে অনেক সময় তাদের ওজন বাড়তে থাকে, তারা মোটা হয়ে যেতে থাকেন, তাদের হাত পা মুখ ফুলতে থাকে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু অনেকেই হাইপোথাইরয়েড পেশেন্টরা কিন্তু আমাদের কাছে এসে হাজির হন। স্যার, এই জায়গায় দেখুন অনেকের ওবেসিটির দরুন হতে পারে, মোটা হয়ে যাওয়া, বা আরো হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম রয়েছে, রিসেন্ট কোনো অপারেটেড অর্গানস হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী সময় একটা আফটার এফেক্ট বলে ধরা হয়ে থাকে। কিন্তু এর ক্ষেত্রে ওজন বাড়ছে, এর যে পার্থক্যটা কি করে বুঝবেন তারা? যেটা আমি বললাম যে সিমটমটা অনেকের যেটা প্রেজেন্টিং সিমটম হয় সেটা হচ্ছে ওয়েট গেইন, বাট তার সঙ্গে হাইপোথাইরয়েডিজমের কিছু অ্যাডিশনাল সিমটমও আমরা দেখতে পাই, যেমন একটা ল্যাথার্জি। ওয়েট গেইন করলে সবার যে ল্যাথার্জি হবে তার কোনো মানে নেই, বাট হাইপোথাইরয়েডের ক্ষেত্রে তাদের কিন্তু ল্যাথার্জি থাকে, তাদের কিন্তু স্কিন চেঞ্জেস থাকে। তাদের স্কিন অনেক সময় দেখা যায় খুব রুক্ষ বা শুষ্ক বা মোটা হয়ে গেছে, কোর্স টাইপের স্কিন হয়ে যায়। তাদের চুলের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। কোনো পার্টিকুলার এরিয়ার স্কিন নাকি পুরো? না, ওভারঅল হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। স্পেশালি কুনুই বা ঘাড়, যেখানে স্কিন ফোল্ড থিকনেসটা বেশি, সেই সমস্ত জায়গায় থিকনেস বাড়তে পারে, সেই সমস্ত স্কিনগুলো আরো শুষ্ক দেখাতে পারে। তাদের চুলের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যাদের মধ্যে এই হাইপোথাইরয়েড থাকে তাদের চুল কিন্তু অনেকাংশে উঠে যায়, দেখা যায় তাদের একটা প্রিম্যাচিওর অ্যালোপেশিয়া হচ্ছে। হয়তো ফ্যামিলিতে কারোর বংশগত বা জেনেটিক যে অ্যালোপেশিয়া সেটা নেই, বাট তাও অনেক পরিমাণে চুল উঠছে, বেশি বেশি চুল উঠছে, বা চুলের সেই মসৃণতা কমে যাচ্ছে, কোর্স হেয়ার হয়ে যাচ্ছে, থিক স্কিন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু হাইপোথাইরয়েডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটার মধ্যে কিন্তু কোল্ড ইনটলারেন্স, মানে আমি ঠান্ডা সহ্য করতে পারছি না। একটা মানুষের হয়তো অন্যদের গরম লাগছে একটা রুমে, বাট সেই মানুষটার খুব ঠান্ডা লাগছে, অল্প শীতেই সে কাতর হয়ে যাচ্ছে, যাকে কোল্ড ইনটলারেন্স বলা হয়। সেই জিনিসটা কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে কনস্টিপেশন। একটা হাইপোথাইরয়েডিজম আছে এরকম মানুষ কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগেন। তো এই জিনিসগুলো অ্যাডিশনালি কিন্তু দেখা যায়, যেগুলো কিন্তু নর্মাল মোটা মানুষের থেকে একজন হাইপোথাইরয়েড রোগীকে কিন্তু আলাদা করে দেয়, এবং অনেক ক্ষেত্রে এই সিমটমগুলো দেখলে আমরা সাবধান হতে পারি এবং সেক্ষেত্রে আগে থেকে প্রতিকার কিন্তু আমরা করতে পারি। দেখুন, একটা বিষয় আমি খুব খোলামেলা আলোচনা করতে চাইছি স্যার, যে কি হয় সাধারণ মানুষ বেসিক্যালি তাদের প্রবলেমগুলোকে তারা লুকিয়ে রাখে। একদম, এক কথায় তারা ডক্টরের কাছে যেতে অনীহা। তো এমন একটা সিচুয়েশন যে সময়টা মানুষ বুঝেছেন যে আমাকে এবার ডক্টরের কাছে যেতে হবে। তো এই হাইপোথাইরয়েডিজম যদি বেশি, মানে মাত্রাতিরিক্ত আমরা যেটা নিয়ে কথা বলছি, হলে তার স্বাভাবিকের থেকে
অঙ্কটা ঠিক কি, মানে লেভেলটা আমি অবশ্যই জানতে চাইছি। তার পাশাপাশি এটাও জানতে চাইছি যে কখন একজন ডক্টরের কাছে যাওয়া উচিত, কখনই, মানে শুরুতেই? এক্স্যাক্টলি। এবার হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটাকে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলা হয়। সাবক্লিনিক্যাল মানে আমার থাইরয়েড লেভেলটা কিন্তু নর্মালের থেকে একটু বেশি, বাট তাদের কোনো সিমটম দেখা যায়নি বডিতে, সেই জন্যই এটাকে সাবক্লিনিক্যাল বলা হয়। ইউজুয়ালি থাইরয়েড লেভেল 0.5 থেকে 6 এর মধ্যে TSH লেভেল, যেটাকে বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই লেভেলটা আমরা পরিমাপ করে থাকি হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে। তো সেই লেভেলটা যদি 6 এর বেশি হয়, সেক্ষেত্রে তাদেরকে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে, যদি তাদের কোনো না কোনো সিমটম ধরা না পড়ে। বাট যদি কোনো সিমটম দেখা দেয়, যে সিমটমগুলো আমি বললাম তাদের মধ্যে যদি একটা সিমটমও দেখা যায়, সেক্ষেত্রে তার হাইপোথাইরয়েড কিন্তু সাবক্লিনিক্যাল থাকে না, দ্যাট বিকামস এ ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তো যখন কোনো সিমটম দেখা দেবে, আমাকে ট্রিটমেন্ট নিতে হবে। এই যে সিমটমগুলোর কথা আমি আলোচনা করলাম, মোটা হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা অতিরিক্ত কোল্ড ইনটলারেন্স, এই ধরনের সিমটম যদি থাকে, আমাকে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। বাট TSH লেভেল 6 থেকে 10-এর মধ্যে যদি ঘোরাফেরা করে, আমার যদি কোনো সিমটম না থাকে, সেক্ষেত্রে আমার ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার নেই। সেক্ষেত্রে যেটা আমায় করতে হবে, প্রতি 1.5 বা 2 মাস অন্তর আমাকে টেস্টটা করে যেতে হবে, যাতে আমার থাইরয়েড লেভেল বাড়লো কি বাড়লো না সেটার একটা চেক থাকে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না? না, ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না, যেহেতু সেখানে কোনো সিমটম থাকে না, কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে না। সেক্ষেত্রে দ্য সলিউশন ইজ টু চেক দ্য ভ্যালুজ অফ TSH লেভেল রেগুলারলি। হ্যাঁ, এই নিয়মিত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কিন্তু TSH-টা আমরা শুনে থাকি। আর কি পাশাপাশি কোনো টেস্ট করাবার দরকার? হ্যাঁ, ডেফিনেটলি। আমার যখন একটা পেশেন্ট হাইপোথাইরয়েডিজমের ডায়াগনোসিস হয়ে যায়, তখন তাদের ফার্দার ট্রিটমেন্ট কিন্তু আমরা শুধুমাত্র TSH এস্টিমেশন করে ফেলতে পারি। বাট একটা পেশেন্ট যখন ডায়াগনোসিস হয়নি, আমার কাছে শুধুমাত্র এই কটা প্রেজেন্টিং সিমটম নিয়ে এসেছে, তখন কিন্তু তাদের হোল থাইরয়েড প্রোফাইল দেখা হয়, যার মধ্যে TSH, FT4, T3 এই ভ্যালুগুলো আমরা দেখে থাকি। এছাড়া যেহেতু থাইরয়েড হাইপোথাইরয়েডিজম একটা অটোইমিউন ডিজিজ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পাই আমরা, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু অ্যান্টিবডি দেখে থাকি, যেমন TTG, TPO, অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। তো এই ধরনের অ্যান্টিবডিও কিন্তু আমরা টেস্ট করে থাকি, যাতে কিন্তু থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের মাত্রাটা ভবিষ্যতে বাড়তে পারে কি পারে না, সেটা কিন্তু তার একটা এস্টিমেশন আমরা পেতে পারি এই পরীক্ষাগুলো থেকে। স্যার, একটা বিষয় অনেক সময় হয় না যে অনুষ্ঠান দেখেছেন তারা আগেও, কিন্তু কখনো হয়তো মনে নেই, বা এখন যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য শুধু হাইপো নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, স্যার আমি খুব সামান্য করে দুটো পার্থক্য জানতে চাইছি, মানে হাইপোথাইরয়েডিজম আর হাইপার, এই দুটোর ভিতরে কি পার্থক্য? বেসিক্যালি যেটা নাম থেকেই বোঝা যায় যে হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনের লেভেলটা কম থাকে, TSH লেভেলটা বাড়ে, বিকজ এটা কিন্তু একটা সুন্দর একটা অ্যাক্সিস আছে, এটাকে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং এন্ড অর্গান অ্যাক্সিস বলে। মানে হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন বেরোয়, সেইটা পিটুইটারিকে স্টিমুলেট করে, এবং পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোয়, যেটাকে আমরা